শ্রীশদার ইচ্ছা ছিল সকলে মিলিয়ে কার্য হাসিল করিবেন, কিন্তু বিপিনবাবুর দল ছাড়া আর কোন দলই উহা সম্ভব মনে করে নাই। শ্রীশপাল বলিয়াছিলেন, যেখানে অসম্ভব সেইখানেই সম্ভব। প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগে বঙ্গভঙ্গ পরবর্তী ব্রিটিশ বিরোধী অসন্তোষ এবং একাধিক ব্রিটিশ ও ভারতীয় অফিসারের হত্যার চেষ্টা, তার জন্য প্রয়োজন অস্ত্র, অনেক অস্ত্র। বাঘা যতীনের নেতৃত্বে জার্মান পিস্তল লুণ্ঠনের জার্মান প্লট দানা বাঁধার আগেই অন্য ইতিহাস। 26শে অগস্ট 1914 আরবি রডা অ্যান্ড কোম্পানির গুদামে আসা রাস্তায় যথেষ্ট সংখ্যক মাউজার পিস্তল ও বুলেট ডালহৌসির মতো জনবহুল রাস্তা থেকে দিনের আলোয় উধাও। বিপিনবাবুদের দলের সাংগঠনিক সাহায্যে, শ্রীশবাবুর দুর্জয় নেতৃত্বে এবং হাবু মিত্র ও হরিদাস দত্তের মতো দুঃসাহসীদের কৃতিত্বে এই অভাবনীয় কার্যটি সেই যুগে কলিকাতার বুকে দিনে দুপুরে সংঘটিত হয়। এর পেছনে বিপ্লবীরা কেন ঝুঁকলেন তার এক কথায় উত্তর হচ্ছে, সেই সময় পর্যন্ত বিপ্লবীদের হাতে যে ধরনের অস্ত্র ছিল তাতে বিপ্লবীদের পরবর্তী যে কার্যকলাপ, অর্থাৎ বিদেশ থেকে অস্ত্র এনে এখানে বিপ্লব ঘটানোর যে কার্যকলাপ, তার পক্ষে কেবলমাত্র ওই সামান্য কিছু পিস্তল রিভলভারের উপর ভিত্তি করে সেগুলো সম্ভব ছিল না। তাদের ক্ষমতা ছিল খুব কম, আগ্নেয়াস্ত্রগুলির ক্ষমতা ছিল খুব কম। এই আগ্নেয়াস্ত্রটি এতই শক্তিশালী এবং সেই যুগের একটি অন্যতম প্রধান আগ্নেয়াস্ত্র, যেটা একেবারে ব্যতিক্রমী, যেটা জার্মান মাউজার কোম্পানি সেই সময় দিল, এবং 1896 মানে 1896 দিল বলে এর নাম হচ্ছে মাউজার 1896। রাসবিহারী বোস, আমাদের যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা বাঘা যতীন, এরা তখন ঠিক করেন যে এই পরিস্থিতিতে আমাদের একটা অল ইন্ডিয়া বিপ্লব ঘটানো দরকার, তার জন্য দরকার প্রচুর অস্ত্র। তখন এম.এন. রায়কে পাঠানো হয় বিদেশে, কথা ছিল 3 জাহাজ ভর্তি অস্ত্র আসবে। সেটা শেষ পর্যন্ত আসতে পারিনি, আসলে হয়তো ভারতবর্ষের বিপ্লবের মানে ইতিহাসটা অন্যরকম হতো। কিন্তু তলে তলে আরেকটা জিনিসও ঘটছিল, সেটা হচ্ছে বাঘা যতীন বিপিন বিহারী গাঙ্গুলিকে নির্দেশ দিয়েছিলেন যে অস্ত্র তো বাইরে থেকে আনা হচ্ছে, তুমি দেখো আমাদের এই শহরের মধ্যে থেকেই কোনোভাবে আরও অস্ত্র জোগাড় করা যায় কিনা। তখন অস্ত্র কীভাবে জোগাড় হতো, এই ধরুন কেউ সিম্প্যাথাইজার আছে স্বাধীনতা সংগ্রামীর, সে টাকা দিল, বন্দুক জোগাড় হলো, কি তার নিজের বন্দুকটা দিয়ে দিল, কি 10টা বন্দুক চুরি করলো, এই দিয়ে তো ভারতব্যাপী বিপ্লব করা যায়। আত্মোন্নতি সমিতি এবং ঢাকার মুক্তি সংঘ বা পরবর্তীকালের বেঙ্গল ভলেন্টিয়ার্সের যৌথ পরিকল্পনায় রডা অস্ত্র লুণ্ঠন ইতিহাসের শুরু। মাস্টারমাইন্ড বিপিন বিহারী গাঙ্গুলির পরিকল্পনায় রডা কোম্পানিতে মাসিক 35 টাকার চাকরি নিলেন ডানপিটে শ্রীশচন্দ্র মিত্র ওরফে হাবু। ওল্ড কাস্টমস হাউস, বর্তমানে রিজার্ভ ব্যাংকে, ট্যাকটিশিয়ান জাহাজের থেকে মাউজার পিস্তল আসার কথা ভ্যানসিটাট রোডে রডার গোদামে। কোম্পানির বিশ্বাসীর জায়গা তৈরি করে পরিকল্পনার পর্যায়ে উত্তরণ রডার জেডি ক্লিয়ারিং ক্লার্ক হাবুর। বিপ্লবীদের কাছে অ্যাকশন উইজার্ড শ্রীশচন্দ্র পালের নেতৃত্বে লুণ্ঠনের পরিকল্পনা তৈরি হল। বসল 39 নম্বর মলঙ্গা লেন,
4-3 মলঙ্গা লেন, সমিতির গোপন ঠেক কুস্তি আখড়া 23 নম্বর মদন বড়াল লেন এবং শেষমেশ লালবাজারের পেছনে 10 ছাতাওয়ালা গলি। এই ত্রিকোণ পার্কে এবং যে অঞ্চলে আপনার অনুকূল মুখার্জির বাসস্থান এবং মলঙ্গা লেন থেকেই একটা সময় ছিল ভারতবর্ষের বহু বিপ্লবীদের পীঠস্থান হয়ে উঠেছিল। এইখান থেকেই আত্মোন্নতি সমিতির যাবতীয় কর্মসূচি, যাবতীয় দায়িত্ব যা কিছু বলুন সমস্ত এই জায়গা থেকেই পরিচালিত হতো। অনুকূল মুখার্জি, গিরীন বন্দ্যোপাধ্যায়, রনেন গাঙ্গুলি, প্রভাস দে এনারা নেতৃত্বে। কিন্তু দিনে দুপুরে কলকাতার রাজপথে কিভাবে যে এই দুঃসাহসিক কাজ হাসিল করা সম্ভব তা এদের অনেকেই ধারণা করতে পারলেন না। উপস্থিত বিপ্লবী নেতাদের অন্যতম নরেন ভট্টাচার্য ও নরেন ঘোষ চৌধুরী এই প্রচেষ্টার চিন্তাকে পাগলামি মনে করে সভাস্থল ছেড়ে চলে গেলেন। শ্রীশপাল মহাশয়ের বাংময় মূর্তির মধ্যে যেন দুর্ধর্ষ যৌবনের এক সার্থক রূপলিখা দেখতে পেলেন। 1914 সাল। এ বৎসরই বুঝি পৃথিবীর নির্যাতিত দেশগুলোয় বিপ্লবের জয়োধ্বজা উড়িয়ে দেবার শুভকাল। রডা কোম্পানির যে অফিসটা সেটা ছিল রেড ক্রস প্লেস বা তখন ছিল ওয়েলেসলি প্লেস। এখনও সেই অফিসটি আছে। তার বাইরে 4টি কামান দেখা যায় যেগুলো অরিজিনাল কামান, আর পাশে ভ্যান্সিটার্ড রোতে তাদের গোডাউন ছিল। সেই গোডাউনটাও এখনও আছে। 1914 সালের 26শে অগস্ট বুধবার বেলা 10টা নাগাদ রডার অফিসার মিস্টার এফ.বি. প্রাইক কাগজপত্র শ্রীশ মিত্র ওরফে হাবুর হাতে তুলে দিয়ে কাজের দায়িত্ব অন্যান্য দিনের মতো বুঝিয়ে দিলেন। বেলা 11টার ভেতর হাবু পৌঁছে গেলেন কাস্টমস অফিসের আধিকারিক মিস্টার বার্নেটের কাছে ওল্ড কাস্টমস হাউসে, যা আজকের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কাস্টমস হাউস থেকে মোট 6টি মোষের গাড়িতে রডার অন্যান্য অস্ত্রের লোড তুললেও পরিকল্পনা মাফিক দেরিতে আসা 7 নম্বর গাড়িতে 50টি মাউজার পিস্তল ও 46,000 বুলেটের লোড ওঠালেন হাবু। ওই 7 নম্বর গাড়ির গারোয়ান হরিদাস দত্তকে অতুল ছদ্মনামে দিব্যি এক হিন্দুস্তানি গারোয়ানের মতো আগে থেকেই সাজিয়ে রেখেছিলেন মারোয়ারি বিপ্লবী প্রভুদয়াল হিম্মত সিংকা। এই 7 নম্বর গাড়িটির ব্যবস্থা করে দিয়েছিলেন অনুকূল মুখার্জি। 7 নম্বর গাড়ির গারোয়ানকে হাবু পরিকল্পনা মাফিক বকাবকির ভান করে সবকটি গাড়িকে অস্ত্র নিয়ে ফেরার নির্দেশ দিলেন। 7 নম্বর গাড়িতে চললেন হরিদাস দত্ত। 6 এবং 7 নম্বর গাড়ির মাঝে দুই দিকে খগেন দাস এবং শ্রীশ পাল। যদিও একাধিক পুলিশের রিপোর্টে এবং খবরের কাগজের রিপোর্টে 7 নম্বর গাড়ির গারোয়ান হিসেবে আকবর দোসাদ নামে এক ব্যক্তির উল্লেখ পাওয়া যাচ্ছে। আকবরের এই জবানবন্দিতে ব্রিটিশ পুলিশি উৎকোচের অভিযোগ করেছিলেন হরিদাস দত্ত। ছটি গাড়ি ভ্যান্সিটাট রোয়ে রডার গুদামের দিকে বাঁকলেও 7 নম্বর গাড়িটি চলল সোজা।
যখন গাড়িটা তোলা হচ্ছে আরও কয়েকজন বিপ্লবী ছিলেন ডালহৌসি স্কোয়ারে, তার মধ্যে একজন ভালো গান গাইতে পারতেন, যে যদি আইবির লোকেরা কোনো সন্দেহ করে উনি গানকে সতর্ক করে দেবেন। আর গাড়িটা যখন বেরোচ্ছে, হাঁটতে আরম্ভ করেছে, দুদিক থেকে শ্রীশ পাল আর খগেন দাস, এরা দুজনে একটা করে লোডেড রিভলভার নিয়ে পাশে হাঁটতে আরম্ভ করলেন, যদি কোনো প্রবলেম হয় তাহলে গুলি ছুটতে পিছোপা হবে না। কিন্তু কেউ কোনো সন্দেহ করলো না। দিব্যি 400-500 মিটার হেঁটে 6টা গাড়ি ভেতরে ঢুকে গেল ভ্যানসিটার রোয়ের ভেতরে। শ্রীশ মিত্র তার সঙ্গে চলে গেল। 7 নম্বর গাড়িটি মিশন রো বা আজকের RN মুখার্জি রোড পেরিয়ে বেন্টিং স্ট্রিট ক্রসিং, সেখান থেকে সরু ম্যাঙ্গো লেন হয়ে ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিট বা আজকের আব্দুল হামিদ স্ট্রিট হয়ে গাড়ি এলো চাঁদনি বাজারের জমজমাট এলাকায়, মিশে গেল ভিড়ে। সেখান থেকে বউবাজার তথা ওয়েলিংটন স্কোয়ার পেরিয়ে শেষমেশ মলঙ্গা লেনের কাছে ওয়েলিংটন স্ট্রিট বা আজকের নির্মল চন্দ্র স্ট্রিটে। অস্ত্র এসে জমা হলো কান্তি মুখার্জির লোহালক্করের গুদামে, যা আজকের মলঙ্গা লেনের মুখের কাছে সংলগ্ন ছিল। কান্তিবাবুর পুত্র লালবিহারীর সঙ্গে অনুকূল মুখার্জির পূর্ব যোগাযোগে অস্ত্র রাখা হলো গুদামের সামনে। সেখানে ইতোমধ্যে এসে গেছেন বিপিন বিহারী, অনুকূল, কালিদাস বসু, কালী দত্ত। সুতরাং গঙ্গোপাধ্যায় বই থেকে আমি ওই দোকানটার অ্যাড্রেস জোগাড় করি, স্ট্রিট রেট থেকে দোকানটা বার করে দেখা যায় ওটা অ্যাকচুয়ালি নির্মলচন্দ্র স্ট্রিটের উপরেই, এটা মলঙ্গা লেনের ভেতরে নয়, মলঙ্গা পাড়া বলা হচ্ছে। আর নীলমচন্দ্র স্ট্রিটে যে দোকানটা আছে ওটা কিন্তু অনুকূলবাবুর যে বাড়ি 39 মলঙ্গা লেন, সেখান থেকে ভেতর দিয়ে একটা শর্টকাট আছে, একটা গলি আছে, সেটা প্রায় একটা মানুষ যেতে পারে, ওই দিকে শর্টকাট দিয়ে চলে আসে যেতে পারত। কথা ছিল এই আয়রন ইয়ারের সামনে এই গরুর গাড়ি থেকে বাক্সগুলো নামিয়ে দেওয়া হবে, তারপরে কালিদাস বসু বলে একজন ওদের সঙ্গে ছিলেন, মানে ওই সদস্য, তার গাড়িতে করে জিনিসটাকে নেক্সট ডেস্টিনেশন নিয়ে যাওয়া হবে। কিন্তু মুশকিল হলো কালিদাস বসুর গাড়িটা এলেন না। তখন এরা সবাই চলে এসছে, অনুকূল মুখার্জি, তখন তো একটা দিশারা অবস্থা। তখন ওরা দুটো ঠিকা গাড়ি নিয়ে আসে, যেটাকে তখনকার দিনে হ্যাকনি ক্যারেজ করে। তাড়াহুড়োর ভেতর দুটি ঠিকা গাড়ি ভাড়া করে অনুকূলচন্দ্র বিপিন বিহারী, ভুজঙ্গধর ও কালীপদ বসুকে নিয়ে ভুজঙ্গর বাড়ির 3 নম্বর জেলিয়াপাড়া লেনে পৌঁছলেন। এক রাতের ভেতর স্টিলের ট্রাঙ্ক পুড়িয়ে সবকটি মাউজার পিস্তল ও 28,800 রাউন্ড বুলেট চলে গেল বিপ্লবীদের কাছে। এদিকে হাবুকে রংপুরে সুরেন্দ্রবর্ধনের কাছে রেখে এসে কলকাতা ফিরলেন শ্রীশ পাল। ভুজঙ্গদারির ভেতরে একটা উঠোন আছে, যেটা এখন বেসিক্যালি এই মুহূর্তে এখন ওয়াটার ট্যাঙ্ক হয়ে গেছে, আন্ডার ওয়াটার রিজার্ভার। সেখানে এই বন্দুকগুলো প্যাকিং বাক্স থেকে খুলে সেগুলো স্টিলের ট্রাঙ্কে করে বিভিন্ন বিভিন্ন জায়গায় রাত্রের মধ্যে সরিয়ে দেওয়া হলো। কিছু গেল কিছু মারোয়াড়ির গোডাউনে, কিছু চন্দননগরের দিকে চলে গেল। মোটামুটি রাত্রের মধ্যে সব হাওয়া। এবং এরা আশা করছিল পরের দিনই পুলিশ আসবে, কিন্তু পুলিশ এলো 3 দিন বাদে। অস্ত্র জার্মান C96 মাউজার পিস্তল বা ব্রুম হ্যান্ডেল এবং 7.63 × 25 বুলেট। জার্মান মাউজার পিস্তলের আকর্ষণীয় সরুনলা বন্দুক এবং গ্রিপ প্রথম বিশ্বযুদ্ধের সময় তুমুল জনপ্রিয় পিস্তলের একটা বড়সড় কনসাইনমেন্ট রডার গুদাম থেকে বিপ্লবীদের আয়ত্তে। কি করতে পারে এই বিপুল পরিমাণের অস্ত্র? বলা ভালো, কি করতে পারে না এই অস্ত্র। এই যে মাউজার পিস্তল দেখছেন, এর এই অংশটায় 10টি কার্ট্রিজ পরপর সাজানো থাকার অবস্থায় আমরা এটা লোড করতে পারি। লোডটা আমরা ওপর থেকে করব। এরপরে এর পেছনের একটি অংশ আছে, আমি সেটা টেনে আর দেখাচ্ছি না। এর পেছনের অংশটি টানলে পরে একটি কার্তুজ লোড হবে, এবং তারপরে প্রতিবার টানলে আর কোনো কিছু আপনাকে লোড করতে হবে না। প্রতিবার আপনি যতবার টানবেন ততবার একটি করে গুলি ফায়ার হবে, অর্থাৎ অতি দ্রুত 10টি গুলি আপনি পরপর ফায়ার করতে পারবেন। অর্থাৎ এটি একটি সেমি অটোমেটিক পিস্তল। দ্বিতীয় হচ্ছে,
এর এফেক্টিভ রেঞ্জ, অর্থাৎ এর মারণ ক্ষমতা কত দূর ছিল। যেখানে সাধারণ পিস্তলের মারণ ক্ষমতা মাত্র 40 থেকে 50 গজ হয়ে থাকে সাধারণ পিস্তল এবং রিভলভারের, এর সেখানে 200 গজ, অর্থাৎ সাধারণ পিস্তল এবং রিভলভারের চেয়ে এর মারণ ক্ষমতার পাল্লা প্রায় 4 গুণ বেশি ছিল। এ বিষয়ে কিন্তু খুব জেনে বুঝে ওনারা ডিসিশন নিয়েছিলেন আমাদের বিপ্লবীরা যে আমাদের হাতে এই রকম একটি শক্তিশালী অস্ত্র আসুক। আরেকটা হচ্ছে এর প্রযুক্তির, সেটা হচ্ছে এর যে নল, এই নলের ভেতরে রয়েছে 8টি খাঁজ। 8টি খাঁজ মানে 8টি ঘোরানো পেঁচালো খাঁজ, যাকে আমরা বলি রাইফেলিং। এবং সেই রাইফেলিং রয়েছে এমনভাবে, একে বলা হয় 13:8, অর্থাৎ 13 ইঞ্চিতে আমার বুলেটটা একবার পাক খাবে, অর্থাৎ এটাকে টাইট রাইফেলিং বলি আমরা। অর্থাৎ অত্যন্ত দ্রুত বুলেটটি নিজের অক্ষপথে স্পিন করে বেরোবে এবং সেই জন্যই এর এত দূর পর্যন্ত স্থির লক্ষ্যে আঘাত আনতে পারে। আর সবচেয়ে বড় যেটা ইম্পর্ট্যান্ট, সেটা এবার আপনাদের আমি দেখাই। এই যে দেখছেন, এর সাথে কিন্তু একটি এই জিনিসটি হচ্ছে একটি এর কাঠের তৈরি কেস, অর্থাৎ আমরা যার ভেতরে পিস্তলটি ঢুকে থাকবে। এবার কেসটি থেকে পিস্তলটি বার করে আনার পরে এই পিস্তলটি এর পাশে লাগিয়ে দেওয়া যায়। এর ফলে কি হয়ে গেল, এটি একটি ছোট রাইফেলের কাজ করছে, অর্থাৎ অনেক ভালোভাবে কাঁধে লাগিয়ে স্থির নিশানায় আমরা একে লক্ষ্যভেদের কাজে লাগাতে পারছি। কারণ যেহেতু এটি পাওয়ারফুল পিস্তল, এর রিকয়েলও খুব বেশি। রিকয়েল মানে হচ্ছে পেছনে যে ধাক্কা মারে, সেটা সামলে ঠিকমতো নিশানা স্থির করে গুলি কলা চালানোর জন্য এই যে অ্যাটাচমেন্টটা, কাঠের তৈরি অ্যাটাচমেন্টটা, যার ফলে সে একটি বন্দুকে পরিণত হলো, এটি একটি বিশেষ সহায়ক হয়েছিল। আমি এটি হরণ বলি, লুট কথাটিতে আমার আপত্তি আছে। পিস্তল হরণ করেছিলেন। এটা ভারতবর্ষের বিপ্লবী যে কোনো কর্মকাণ্ডে যত রকম আগ্নেয়াস্ত্র ব্যবহৃত হয়েছে, এটি কিন্তু তার ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। লুণ্ঠনের 3 দিন পর হাবুর ফেরার হবার খবর আশঙ্কিত মিস্টার প্রাইক জানান কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশ কমিশনার ফ্রেডরিক হ্যালিডের স্পেশাল ব্রাঞ্চের দায়িত্বে এসেছিলেন ঠিক আগের বছর কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার হওয়া কুখ্যাত চার্লস টেগার্ট। 6বার অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট থেকেও বেঁচে ফেরা টেগার্ট যুদ্ধকালীন তৎপরতায় রডা অস্ত্র লুণ্ঠনের সামান্য কিছু ফাঁক ফোকর খুঁজতে শুরু করলেন। সাত নম্বর হালদার লেনে কালিদাস বসুর বাড়ি, 4-3 মলঙ্গা লেনে গিরিন ব্যানার্জির বাড়ি, 39 মলঙ্গা লেনে অনুকূল মুখার্জির বাড়ি। আগে থেকেই নজরে থাকা এই 3 ঠিকানায় খানা তল্লাশি হল। ঠিকা গাড়ির 2 গাড়োয়ানের সাক্ষ্যে গ্রেপ্তার হলেন অনুকূল চন্দ্র, গিরীন্দ্রনাথ, কালিদাস বসু এবং গিরীন্দ্রর ভাই নরেন ব্যানার্জি। পয়লা সেপ্টেম্বর সেই একই সাক্ষ্যে গ্রেপ্তার ভুজঙ্গধর। আশ্চর্য নাটকীয়ভাবে বড়বাজারের কাছে 34 নম্বর শিব ঠাকুর লেন থেকে গ্রেপ্তার হলেন হরিদাস দত্ত। উদ্ধার হল 21,200 মাউজারের কার্তুজ। গ্রেপ্তারির পর টেগার্ট ব্যঙ্গাত্মক সম্ভাষণ করে বললেন, হ্যালো রয়্যাল বেঙ্গল টাইগার, নাও ইউ আর ব্যাকড। তারিখটা ছিল 11ই অক্টোবর 1914। সেদিন হরিদাস দত্ত পৌঁছে যান গোডাউনে, গিয়ে বলেন যে আমরা ঠিক করেছি, আমরা একটা বেটার গোডাউন পেয়েছি, বা একটা কোনো ছুতো দেন যে আমরা এখান থেকে জিনিসগুলো সরিয়ে নিতে চাই। তখন সুখদেও বলে ওখানে যে দারোয়ান ছিল, বলে আপনি একটু দাঁড়ান, আমি মাইজিকে ডেকে আনছি। এবার চলে যাওয়ার পর ওনার একটা সন্দেহ হয়, আচ্ছা সুখদেও পুলিশের লোক নয় তো, দেরি করছি কেন? এবার
উনি যেই ভাবেন তখন চলে যাচ্ছিলেন, উনি যেই গেটের কাছে পৌঁছন তখন সামনে আলী হোসেন এসে দাঁড়িয়ে, তখন সুখদেও চেঁচিয়ে বলে মিল গেয়া, ইয়ে তো বাবুজি আ গিয়া। তখন আলী হোসেন কোনো রকম ভনিতা না করে ওকে বলে যে আমার সঙ্গে আপনাকে একবার থানায় যেতে হবে। বলো কেন? বলো গেলেই বুঝতে পারবেন। বলে যদি না যাই বলে জোর করে নিয়ে যাওয়া হবে। এই কথা বলতে বলতে ওর চোখে পড়লো যে সামনে একটা বাড়িতে কাজ হচ্ছে, মানে রাজমিস্ত্রি কাজ করছে, প্রচুর বালি পড়ে আছে মেঝেতে। তো হঠাৎ করে ও এক মুঠো বালি আলী হোসেনের চোখে মেরে দৌড়তে আরম্ভ করে। এবার হরিদাস দত্ত দৌড়তে দৌড়তে বুঝতে পারছেন যে আমাকে যদি ধরে ফেলে আর আমার পকেটে যদি গোডাউনের চাবিটা পেয়ে যায় আমার অবস্থা খারাপ হয়ে যাবে। উনি তখন কি করেন, চাবিটা একটা নর্দমার মধ্যে ফেলে দেন। তারপর আলটিমেটলি ওকে ধরা হয়। 1918 সালের সেডিশন রিপোর্ট অনুযায়ী the authorities have reliable information to show that 44 of these pistols were almost at once distributed to 9 different revolutionary groups in Bengal, and it is certain that the pistols so distributed were used in 54 cases of dacoity or murder or attempts at dacoity and murder subsequent to August 1914. এই 54টি ডাকাতি ও খুনের মধ্যে উল্লেখযোগ্য হল গার্ডেন রিচ ডাকাতি, ধরাইল ডাকাতি, বেলিয়াঘাটা ডাকাতি, সাব ইন্সপেক্টর গিরীন্দ্র ব্যানার্জি, মধুসূদন ভট্টাচার্য ও সুরেশ মুখার্জি হত্যা ও ডেপুটি সুপারিনটেন্ডেন্ট বসন্ত কুমার চ্যাটার্জি হত্যা। বালাসোরে বাঘা যতীন ও তার 4 সঙ্গী এই মাউজার পিস্তল নিয়েই ব্রিটিশ পুলিশের সাথে সংগ্রাম করেছিলেন। ঢাকার কালতা বাজারে তারিণী মজুমদার আর নলিনীকান্ত বাগচি এই মাউজার পিস্তল হাতে জীবনের শেষ লড়াই লড়েছিলেন। রাসবিহারী বোসের কাছে 4টি মাউজার পিস্তল ছিল। ইন্টেলিজেন্স ব্যুরোর একটি নথি অনুযায়ী 1930 সাল পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী লুট করা 35টি মাউজার পিস্তল উদ্ধার করা হয়েছিল। বেসরকারি মতে আরও 3টি পিস্তল উদ্ধার হয়েছিল। গ্রেপ্তার হওয়া টিম রডা হেইস্টের ভিতর প্রমাণের অভাবে মুক্তি পেয়েছিলেন গিরিন এবং অনুকূল এবং পরে প্রভুদয়াল হিম্মত সিংকা। বয়ান অনুযায়ী প্রথমে 2 বছর এবং পরে আরও 2 বছর জেল হয়েছিল হরিদাস দত্তের। তো একদিন আমি যেমন জিজ্ঞেস করলাম বাবাকে, আচ্ছা তুমি তো 4 বছর রিগার্স ইমপ্রিজনমেন্টে হয়েছিল, কোথায় ছিলে? বলে যে প্রেসিডেন্সি জেলে যেটা ফাঁসির মঞ্চ তার গায়ে একটা সেল ছিল, 44 সেল, সেই সেলে ছিলাম। অন্তত সেই সেলে তুমি অত বছর কি করে থাকতে? অত যে কিরকম? বলে ওই ওপরে একটা গুলগুলি ছিল, সেই গুলগুলির বাইরে একটা বট গাছ ছিল। বলে সেই বট গাছে যখন নতুন পাতা আসতো তখন বুঝতাম যে এই 1 বছর পার হলো। তখন আমি ওই দিয়ে দেয়ালে লিখে রাখতে 1 বছর পার হলো। তুমি 4 বছর যে এত এইরকম ভাবে খেয়েছো, তো তুমি বেঁচে রইলে কি করে? বলে বেঁচে থাকা তো কোনো রকমের আছিলাম, তবে যখন 4 বছর বাদে বেরোলাম আমি তখন দাঁড়াতে পারতাম না, পড়ে যেতাম। আস্তে 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 সেটাকে রিকভারি করলাম। আমার সবচেয়ে দুঃখটা হয় কোথায় জানেন? কেউ মার সম্বন্ধে কেউ কোনো কথা বলে না। এইখান থেকে ওই বেলেঘাটা থেকে হাঁটতে হাঁটতে প্রেসিডেন্সি জেলে যেতাম তো বাবার সাথে দেখা করতে। প্রেসিডেন্সি জেলে দেখা করে, কখনো আলিপ সেন্ট্রাল জেলে দেখা করে, তারপর আবার ওখান থেকে হাঁটতে হাঁটতে আসতাম শিয়ালদায়, এসে জল খেতাম। রাস্তায় তখন কলের জল পাওয়া যেত, সেই সময় জল পাওয়া যেত, বলে সেই জল খেতাম, খেয়ে আবার হাঁটতে 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 বাড়িতে আসতাম। মানে
এত কষ্ট করেছে মা, চিন্তার বাইরে। এখনো আমার চোখ দিয়ে জল পড়ে মার কথা বলতে গেলে। নলহাটি থেকে রডার অস্ত্র রাখায় গ্রেপ্তার দুকড়িবালা দেবীর ওপর চলে অসম্ভব পুলিশি অত্যাচার। তবু এক ফোঁটা শব্দ বেরোয়নি এই নারীর মুখ থেকে। অস্ত্র রাখার অপরাধে মারোয়ারিদের মধ্যে গ্রেপ্তার হন হনুমান প্রসাদ পোদ্দার ও ফুলচাঁদ চৌধুরী। যেটা অনেকেই শুনলে আশ্চর্য হবেন, প্রচুর মারোয়ারি সে সময় ইনভলভ ছিলেন। তাদের নিজেদেরও গুপ্ত সমিতি ছিল, তার মধ্যে প্রধান নাম বলতে হয় হনুমান প্রসাদ পোদ্দার, তারপর ফুলচাঁদ চৌধুরী, জ্বালা প্রসাদ, কানোরিয়া। এরা সবাই, তাদের কাজ ছিল বিভিন্ন বিভিন্ন জায়গায় এগুলোকে লুকিয়ে রাখা। কিন্তু হনুমান প্রসাদ পোদ্দার ছাড়া পান না। ফুলচাঁদ চৌধুরী, তারপরে জ্বালা প্রসাদ, কানোরিয়া, এরা সবাই জেলে যান এবং স্পেশালি হনুমান প্রসাদ পোদ্দারের উপরে অনেকটাই অত্যাচার হয়। ওনাকে বাংলা থেকে, ওনার ডিটেনশনে রাখা হয়, জেলে রাখা হয়, ডিটেনশনে রাখা হয়, বাংলা থেকে বার করে দেওয়া হয়। 2 বছর জেলে কাটান নরেন, কালিদাস, খগেন এবং ভুজঙ্গ। ভাঙা শরীরে 3 বছর জেল খেটে বেরোন শ্রীশ পাল। সত্যি কথা বলতে শ্রীশ পাল মানে যিনি মেন ক্যাটালিস্ট ছিলেন, যিনি যদি উৎসাহটা না জোগাতেন রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠনটা হতো না। শ্রীশ পালকে অ্যাকচুয়ালি কেউ খুব একটা মনে রাখেনি। শ্রীশ পালের নামে কোনো স্ট্যাচু নেই, কোনো রাস্তা নেই, কিছুই নেই। শ্রীশচন্দ্র মিত্র ওরফে হাবু, মিস্টিক, আশ্চর্য, দামাল হাবুর হাওড়ার আমতার রসপুর গ্রাম থেকে উঠে আসা কলকাতার 14 নম্বর দাস লেনে কিছুদিন থাকা রডা লুণ্ঠনের নায়ক হাবুর জীবনে অন্তিম পরিণতির আর কোনো চিহ্ন পাওয়া গেল না। শুধু তাই নয়, মানুষটির কোনো ছবিও নেই। রডা কোম্পানির মামলাটাতে বা স্টোলেন আর্মস কেসে পুলিশ খুব বেশি লোকের এগেনস্টে কেস সাজাতে পারেনি, কারণ যে মূল অপরাধী সেই তো গায়েব। শ্রীশ মিত্র বা হাবু উনি যখন রংপুর চলে যান, তারপরে ডক্টর সুরেন্দ্র বর্ধনের বাড়িতে, বিপ্লবী ডাক্তার সুরেন্দ্রনাথ বর্ধন আমার দাদু ছিলেন। উনি বাংলাদেশের রংপুরে নাগেশ্বরীতে থাকতেন। যখন বিপ্লবী হাবু মিত্রকে লুকিয়ে রাখার প্রসঙ্গ আসে, তখন ওনার নাগেশ্বরীর বাড়িতেই ওনাকে রাখা হয়েছিল এবং সেখান থেকে যখন আবার আইবির লোকরা সেই বাড়ি তল্লাশি করতে আসবেন এই খবর পান, তখন তাকে আসামে রাভা উপজাতির লোকরা যারা তার খুব অনুগত ছিল তাদের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু পরে গিয়ে শোনেন যে উনি এক রাভা উপজাতির যুবকের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছেন আর ওরা মাঝে মাঝে বেরোতো। একদিন বেরিয়ে ওরা আর ফিরল না। আলটিমেটলি শ্রীশ মিত্র কোথায় গেলেন, কী হয়েছিলেন সে ব্যাপারে ইতিহাস কিন্তু নীরব। বিস্মৃতিতে রক্তপাতবিহীন রডা অস্ত্র লুণ্ঠন। সেসব বাড়ির অনেকগুলি আর নেই। আছে বলতে আর্কাইভ হিসেবে থেকে যাওয়া টিম টিম হলুদ আলোয় সেই সব দিনের সাক্ষ্য। কচিত গবেষণায় মাঝে মধ্যে আলো পায় হয়তো। শ্রীশ পাল, শ্রীশ মিত্র, অনুকূল মুখার্জিরা অগ্নিযুগের স্মরণ তালিকার শেষ কয়েকটি পাতায়। আগ্রহীদের বাইরে জানেন না কেউই। গণেশচন্দ্র অ্যাভিনিউতে রডা মেমোরিয়াল কিসের, শ্বেতশুভ্র অবয়বগুলি কাদের, কোন ঘটনার সাক্ষ্য
মনে পড়া দুষ্কর। প্রতীকী হয়ে যাচ্ছে রডা মেমোরিয়ালে সবকটি মূর্তির ঠিক নিচে বিস্মৃতির দিকে যাত্রা করা শ্রীশ মিত্র ওরফে হাবুর একটি অবয়ব। যদি এর সম্বন্ধে লোকে জানতে চায়, কয়েকটা জায়গা আছে। কলকাতায় যেটা ইজিলি অ্যাভেলেবল সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভ। সেখানে রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন এবং তার সমসাময়িক অন্য ঘটনা, বিপ্লবীদের লাইফ, এ সম্বন্ধে প্রচুর তথ্য পেয়ে যাবেন। দ্বিতীয় যেখানে পেতে পারেন সেটা হচ্ছে দিল্লিতে ন্যাশনাল আর্কাইভে। সেটা ন্যাশনাল আর্কাইভ যাওয়ার দরকার নেই, ওদের একটা খুব ভালো ওয়েবসাইট আছে অভিলেখ পাটাল বলে। অভিলেখ পাটালে আপনি এ সম্বন্ধে ডিটেলস পেতে পারেন। আর যদি পুরনো খবরের কাগজ নিয়ে জানতে চান তাহলে দিল্লিতে প্রধানমন্ত্রীর সংগ্রহালয়ে গেলে প্রচুর খবরের কাগজ মাইক্রোফিল্ম অবস্থায় পাবেন, যেগুলো থেকে আপনি রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন সম্বন্ধে জানতে পারেন। অনুকূল মুখোপাধ্যায় 1937 সালে মারা যান। গোপাল মুখোপাধ্যায়কে পুত্র স্নেহে উনি মানুষ করেছিলেন স্বদেশী ঘরানায়। তো বহু প্রতিষ্ঠান, নানান রকম কর্মকাণ্ডের সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং ওনার একটা ইচ্ছে বলতে পারেন, একটা জেদ বলতে পারেন যে কাকার এই মূর্তি এখানে রডা কোম্পানির যে অস্ত্র অপহরণ হয়েছিল এইখানে একটা স্মৃতিসৌধ, এখানে যারা যারা মেনলি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন তাদের একটা এখানে স্মৃতিসৌধ বা তাদের একটা মূর্তি এখানে উন্মোচন হোক। সামগ্রিকভাবে আমরা ভারতের সশস্ত্র বিপ্লব বলতে বা সশস্ত্র ডাকাতি বলতে যেরকম কাকরি পট করে বলে ফেলি, চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠন বলে ফেলি, এখনও রডা অস্ত্র লুণ্ঠন বললে কিন্তু 10টার মধ্যে থেকে আগে হয়তো একটা লোক জানতো, এখন হয়তো 3টে কি 4টে লোক জানে। 10টার মধ্যে 5টা লোক জানার মতন সিচুয়েশান এখনও হয়নি। পুরো ঘটনাটা আমার মনে হয় মানুষের খুব জানা দরকার। তার কারণ হচ্ছে নাহলে আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের একটা বড় অধ্যায়কে ভুলে যাব। তবু এ শহরের, এ দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ, তাদের বেঁচে থাকার ভিতর কোথাও হয়তো মিশে আছেন শ্রীশ, হাবু, অনুকূল, হরিদাস দত্তরা। প্রাসঙ্গিক হয়ে পড়ছে জিউসেপ্পে মাৎসিনির কথাগুলো। Your country should be your temple, God at the summit, people of equals at the base.